Okay, dear students, Assalamu alaikum. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? I am fine. I am fine. Okay, I am fine. And how are you? okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. You obviously know that in the last class, I discussed about article. Basically, I discussed uses of the. In this class, I will discuss tense and its classification. This is our topic. This is our today's topic according to our lecture plan. Okay. Can you hear me? Okay, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. তোমরা সবাই খাতা কলম নাও। আমি কিছু স্ট্রাকচার লিখাবো আজকে, এগুলো লিখতে হবে। সবাই খাতা কলম নাও। Can you watch the slide now? Yes, sir. Yes, sir. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is tense and its classification. Tense and its classification. আমরা আজকে tense এবং tense-এর বিভিন্ন প্রকার পড়ব। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know about definition of tense. You will be able to know classification of tense, and you will be able to know about structures of all forms of tense. আমরা আজকে টেন্স কাকে বলে সেটা জানবো, পাশাপাশি টেন্সের বিভিন্ন প্রকার বিভিন্ন ফর্ম সম্পর্কে ধারণা পাবো এবং টেন্সের বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার আছে, বিভিন্ন ফর্মের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো আমরা আজকে জানতে পারবো। ওকে, Okay, sir. Okay, sir. নাও ইউ ক্যান সি টেন্স। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। আমি যদি বাংলায় সংজ্ঞা বলি তখন হবে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। কোনো কাজ বা কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। Yes, sir. এটা হচ্ছে এটা ডেফিনিশন। আর এখন আমরা টেন্সের প্রকারে চলে যাব। তোমরা তো নিশ্চয়ই জানো টেন্সটা ভার্বের সাথে খুবই রিলেটিভ। তোমরা নিশ্চয়ই জানো যে টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রধানত তিন প্রকার। এগুলো লিখবো? হ্যাঁ, আমি একটু পরে বলবো আমি কোনটা কোনটা লিখতে হবে সেটা আমি বলবো তোমাদেরকে। তোমরা প্রথমে লেখো টেন্সের সংজ্ঞাটা লিখো। টেন্স লিখে ওই যে প্রথম লাইনটা, এটা কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এই লাইনটা লিখবা শুধু। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এটাই লিখো।
একটু দ্রুত করতে হবে। লিখছো? স্যার আমি স্ক্রিনশট তুমি সব সময় স্ক্রিনশট নিলে হবে না, লিখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে লিখতে হয়। সব সময় স্ক্রিনশট দিলে হবে না। লিখছি। এটা লেখা, ফার্স্ট লাইনটা বুঝে এটা লেখা হয়েছে। নো স্যার স্যার লিখছি। এবার আসো, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটা লিখবা না, এখন আমি যেটা বলবো সেটা লিখবা। প্রেজেন্ট টেন্স কাকে বলে দেখো, বর্তমান কাল। কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে, এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট টেন্স বলে। ফর এক্সাম্পল উই ক্যান সে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এই দুটো বাক্যই তোমার প্রেজেন্ট টেন্সের সাথে সম্পর্কিত, অর্থাৎ বর্তমান কালের সাথে সম্পর্কিত। এই জন্য এগুলাকে বলা, এটাকে বলা হয় যে প্রেজেন্ট টেন্স। এটাকে বলা হয় যে কি, প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। এরপরে দেখো 2 নাম্বার, পাস্ট টেন্স, অতীতকাল। কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল, এরূপ বুঝালে এর কালকে ফার্স্ট টেন্স বলে। কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল, এরূপ বুঝালে এর কালকে ফার্স্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এটা হবে কি, আই ওয়েন্ট টু স্কুল, এটা গু এর জায়গায় ওয়েন্ট হয়ে যাবে। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। স্কুল। তারপর দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্স হবে যে কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে, ভবিষ্যতে কাজ, কোনো কাজ হবে অথবা হতে থাকবে, এরূপ বুঝালে এটাকে বলবো যে আমরা ফিউচার টেন্স। ফিউচার, যেমন ধরো আমি স্কুলে যাব, মানে ভবিষ্যতে যাব, যে এখনো যাই নাই, যাচ্ছিও না, তাহলে আমি যাব ভবিষ্যতে। আই শ্যাল, তখন হবে আই উইল অথবা আই শ্যাল গো টু I shall go to স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর একটা উদাহরণ দেখালাম আর কি। তাহলে এখন আমরা বুঝলাম টেন্স প্রধানত দুই প্রকার: প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যেটা বর্তমান কালের সাথে সম্পর্কিত, পাস্ট টেন্স যেটা অতীতকালের সাথে সম্পর্কিত, আর হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার যেটা ভবিষ্যৎকালের সাথে সম্পর্কিত, ভবিষ্যৎ সম্পর্কিত। বুঝতে পেরেছো সবাই? Yes, এখন sir. এইতে আবার দেখো প্রত্যেকটা টেন্সকে, প্রত্যেকটা টেন্সকে 3 ভাগে 4 ভাগ করে করে ভাগ করা হয়েছে। দেখো এখানে দেখো এটা একটু সবাই লিখতে পারলে ভালো হয়। তা লিখবো? তিনটা লিখবো। দেখো তোমরা শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে প্রেজেন্ট টেন্সের 4টা লিখো: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাকিগুলোতে ডট ডট দিয়ে দাও। ফার্স্টে এরকম 4টা হবে আর কি, ফিউচারও এরকম কি হবে, 4টা হবে। ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের 4টা লিখো, প্রেজেন্ট টেন্সের 4টা লিখো। 4টা লিখলে তোমরা এটাকে ফার্স্ট টেন্সও ধরে নিবা, ফিউচার টেন্সও ধরে নিবা। 4টা 4টা। স্যার পাস্ট টেন্সে একটা স্যার গুলোতে ডট ডট দিতে পারবো না। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো লিখতে হবে। তো প্রথমটাতে লিখো, প্রথমটাতে লিখবা যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর ফার্স্ট টেন্স দিয়ে এখানেও 4টা হবে ডট ডট দিয়ে, জাস্ট এমনি 4টা হবে লিখে রাখো। ফিউচারও 4টা হবে লিখে রাখো। এই তো এতগুলো লিখতে পারবে না, সময় চলে যাবে। এগুলো তোমাদের বইতে আছে, সবগুলো বইতে আছে। প্রেজেন্ট টেন্স এগুলো চারটা লিখবো। প্রেজেন্ট টেন্সে 4টা লিখো। লেখা শেষ? শেষ হয়েছে?
Yes, sir. শেষ হয়েছে? সবার শেষ হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, আর আমার দুইটা বাকি। Yes, sir. হ্যাঁ লিখে ফেলো, একটু লিখে ফেলো। এবার এবার দেখো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটা প্রকার বলছিলাম আমরা, চারটা প্রকার পড়বো। এখানে প্রথম প্রকারটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো কাজ বর্তমান হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা লেখা আছে দেখো, কোনো কাজ বর্তমান হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে, আমরা চেনার উপায় এগুলা আপাতত পড়বো না, এটা তোমরা এমনি যে কোনো বইতে পাবে, আর জেনে রাখতে ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো, আমি বলছি না এটা। আমি বললাম যে কোনো কাজ বর্তমান হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখানে কয়েকটা হ্যাঁ, এখানে কয়েকটা চেনার উপায় আছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা এমনি বাক্য, বাংলা বাক্য দেখলেই বুঝতে পারবা। গঠন প্রণালীটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার গঠন প্রণালী যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। এরপর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হবে। এস অথবা ইয়েস যোগ করতে হবে। অর্থাৎ হি, সি, করিম, রহিম এরকম কারো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝালে আমরা কি করব, এখানে ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করব। আর নরমালি গঠন প্রণালী হচ্ছে যে সাবজেক্ট এরপর একটা ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে আমরা V1 প্রেজেন্ট ফর্ম, ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আমি এখন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উদাহরণ দেখো, দেখো আমি যাই, তুমি যাও, সে যাই। একটু খেয়াল করো, আমি যাই, তাহলে এটা আমরা ধরে যে প্রেজেন্ট ফর্ম বা বর্তমান কালের সাথে সম্পর্কিত, বর্তমান কালে কোনো কাজ হয় এরূপ বোঝাচ্ছে। তাহলে আমি যাই, এখানে হবে সাবজেক্ট, তারপর হবে ভার্বের বেস ফর্ম আই গো, আই গো, আই গো। এরপরে তোমার বাকি অংশটা তোমার ইচ্ছা অনুযায়ী দিতে পারবা, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, হ্যাঁ, আই ইট রাইস, এভাবে দিতে পারবা। কিন্তু আমাদের ফর্মেট ঠিক রাখতে হবে কোনটা, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তুমি যাও, তাহলে হবে ইউ গো, তখন হবে কি ইউ গো। সে যায়, এই দেখো সে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বলা হয়েছে একটু আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের সাথে এস অথবা এস যোগ হবে। তাহলে এখানে গু এর সাথে আমরা ইএস যোগ করব, গু এর সাথে আমরা ইএস যোগ করব। তাহলে তখন এখন হবে এটা হি গুস, কি হবে, হি গুস, হি গুস, হি গুস হবে, শি গুস, হি গুস, করিম গুস, ফারিয়া গুস, এভাবে হবে। আপু, আপু। একটা নোট আছে এখানে, দেখো নোট দেওয়া আছে, সেটা হচ্ছে যে চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ কোনো বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটু খেয়াল করো, চিরন্তন সত্য বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল উই ক্যান সে, দেখো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা একটা চিরন্তন সত্য কথা। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তখন এটা চিরন্তন সত্য কথা, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। এটা ইংরেজি হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরেছি। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠে। সে প্রত্যহ এখানে আসে, হি কামস হেয়ার এভরিডে, হি কামস হেয়ার এভরিডে। আকবর বাংলা প্রবর্তন করেন, আকবর ইনোভেটেডস, না আকবর ইনোভেটস বাংলা ইয়ার,
আকবর ইনোভেটস বাংলা ইয়ার। বুঝতে পেরেছো বিষয়টা? এগুলো সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সবার কাছে ক্লিয়ার? Yes, sir. স্যার Yes, sir. হ্যাঁ, বুঝো নাই কে বলো তো একটু? বুঝো না যেরকম কেউ আছো? তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পেরেছি। আমি নেক্সটটা যাচ্ছি আবার। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 নম্বর ফর্মটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমান হচ্ছে বা চলছে এরূপ বুঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ চলমান, চলছে, এখনো রানিং, তখন আমরা এটাকে বলবো কি? এটাকে স্ট্রাকচার দেবো কিসের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। চেনার উপায় তোমরা নিজেরা দেখবে। দেখো আমি গঠন প্রণালীটা বলছি। গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট এরপরে নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর এখান থেকে যে কোনো একটা বসবে, সাবজেক্ট অনুসারে বসবে। এটা সাবজেক্ট অনুসারে এম ইজ আর, এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। এখানে দেখো প্রথমে বলছি কি সাবজেক্ট, একটু নিচের অংশটা দেখো, সাবজেক্ট এরপরে এম ইজ আর, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট এম ইজ আর, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। মনে রাখতে হবে এটা। কি বললাম বলো? কথা নিছো না তোমরা? হ্যালো, এই স্ট্রাকচারটা লিখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দাও, তারপরে স্ট্রাকচারটা দাও। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, এটা লিখে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এটা লেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অন্য কিছু লিখতে হবে না, জাস্ট স্ট্রাকচারটা লিখো। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দেখা হয়েছে? না স্যার Hello, শেষ। একটা উদাহরণ লিখো। আমি যাইতেছি, বাংলা লিখবে না। আমি যাইতেছি অথবা আমি যাচ্ছি, এটা লিখবে না, ইংরেজিটা লিখো শুধু। আই এম গোয়িং টু, এখানে আই এম গোয়িং টু স্কুল অথবা আই এম গোয়িং, এইটুকু লিখলে হবে। এই অংশটা লিখবা। এটা উদাহরণ এক্সাম্পল দিয়ে এই অংশটা লিখবা। বাংলাটা লেখার দরকার নেই, এটা তোমরা বুঝবে, নিজেরাই কি বুঝবে। তাহলে এই অংশটা লেখো, আই এম গোয়িং অথবা আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম রাইটিং এ লেটার, আই এম ইটিং রাইস, আই এম প্লেইং ফুটবল। এভাবে সবগুলা। বুঝতে পেরেছ? লেখা হয়েছে? Yes, sir. Yes, sir. শেষ Yes, sir. হ্যাঁ, আই এম গোয়িং টু লিখছো, আই এম গোয়িং টু স্কুল অথবা মার্কেট, যে কোনো একটা দিতে পারবে তোমরা, তোমাদের ইচ্ছা অনুযায়ী দাও। এরপরে এখন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারবে, তাই না? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। বর্তমান কালে কোনো কাজ চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এখনো ফল বর্তমান আছে বা বিদ্যমান আছে, এরূপ বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। কোনো কাজ, একটু খেয়াল করো, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, একটু আগে কাজটা শেষ হলো, এখনো কাজের ফল বিদ্যমান, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ বলি। যেমন তুমি স্কুলে গেছো, স্কুল থেকে এসেছো কিন্তু তোমার গায়ে এখনো ইউনিফর্ম আছে, তাহলে বুঝতে হবে তুমি এই মাত্র স্কুল থেকে এসেছো। তাহলে কাজটা অতীতে শেষ কিন্তু বর্তমানে এখনো কি আছে, ফল বিদ্যমান আছে, তাই আমরা এটাকে বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি ভাত খেয়েছো, ভাত খেয়েছো একটু আগে শেষ হয়েছে কিন্তু তোমার হাত এখনো ভিজা, তুমি হাত মুছো না, হাত ভিজা দেখা যাচ্ছে, তার মানে আমি বুঝবো যে তুমি একটু আগেই ভাত খেয়েছো। তাহলে কাজটা অতীতে শেষ হয়েছে কিন্তু এখনো কি ফল বিদ্যমান, এখনো কি ফল বিদ্যমান। All with the one. বুঝতে পেরেছো বিষয়টা এখন?
এই রূপ বাক্যগুলোকে, এরকম বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার দিয়ে করব। যেমন আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি লিখেছি, বুঝতে পেরেছো? অথবা আমি করেছি। এই সমস্ত বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার দিয়ে করব। এটা একটু লিখে রাখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা একটু লিখে রাখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স উপরে লেখার পরে গঠন প্রণালীটা লিখবে। গঠন প্রণালীতে কি আছে? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, এবং এরপরে হবে কি বা আরবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা হবে যে বা আরবের, এখানে লিখবে যে কি বা আরবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বা আরবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছো? এই স্ট্রাকচারটা লিখো। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মূল বা আরবের পিপি। মূল বা আরবের কি? পিপি। পিপি মানে হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। স্যার পিয়ার পরে এটা কি দিছেন? এটা লিখবা শুধু এখন তোমরা, মাঝখানে। এটা লিখবা শুধু, আর কিছু লিখতে হবে না এখন। এটা ওকে স্যার। আমি যেটা দেখাচ্ছি সেটা। গঠন প্রণালী লেখার পরে এটাই লিখবা। সাবজেক্ট হবে, এরপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, এরপরে মূল বা আরবের পিপি। মূল বা আরবের পিপি মানে হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। স্যার লিখেছি। লিখেছো? থ্যাংক ইউ। স্ট্রাকচারটা লিখছো তো ভালো করে। এবার একটু জি উদাহরণ স্যার। লেখো। দেখো, আমি করেছি, তুমি করেছো, সে করেছে, ঠিক আছে? এগুলো আই হ্যাভ ডান। দেখো আই, এরপর বলছিলাম যে হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ। আয়ের সাথে হ্যাভ হবে, আয়ের সাথে হ্যাজ হবে না কখনো। তাহলে আই হ্যাভ বা রবের কোন ফর্ম? এটা পিপি। পিপি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে ডু ডিড ডান হয়। কি হয়? ডু ডিড ডান। আমরা এখানে ডান বসাবো। আমরা এখানে কি বসাবো? ডান বসাবো। বা রবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ইউ হ্যাজ ডান। ইউ, এখানে একটু ভুল হয়েছে, এটা হ্যাভ হবে। ইউ কি হবে? এটা হ্যাভ ডান। এটা হ্যাভ দাও, ভুল হ্যাভ। হয়েছে। এটা এটা হ্যাভ, হ্যাভ। এখানে হি এর সাথে হ্যাজ হবে। যে হি এর সাথে কি হবে? হ্যাজ হবে। ইউ, এটা হবে হ্যাভ, এটা হবে কি? হ্যাভ। বুঝতে পেরেছো? হ্যাভ। ইউ হ্যাভ ডান। ইয়েস। তারপর দেখো হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান। ডান। তাহলে হি এর সাথে হ্যাজ হবে। লিখতে হবে। এটা কারেকশন করছো? ইউর পরে কি দিয়েছো তোমরা? হ্যাভ। হ্যাভ, হ্যাভ, ইউ হ্যাভ ডান। ইউ এবার হ্যাভ। হ্যাঁ, এটা একটু কারেকশন করো। আমিও ভাবতেছি। এখন শেষ, সবার শেষ, লেখা শেষ। জি স্যার। স্যার ওকে। আচ্ছা। হ্যাঁ, এরপর দেখো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, অতীতে শুরু হয়, কাজটা অতীতে শুরু হয় কিন্তু এখনো চলে, চলমান থাকে, সেই ক্ষেত্রে এই সমস্ত বাক্যগুলা, এই সমস্ত কাজগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় আনবো। কি বলছি শুনছো? কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু কিন্তু বর্তমানেও কাজটি চলছে, বর্তমানেও কাজটি চলছে, অর্থাৎ বর্তমানে কাজটি চলমান, বর্তমানেও কাজটি কি চলমান। সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে গঠন প্রণালীটা আমি এটা লিখবেন, এটা আমি জাস্ট বলতেছি, একটু খেয়াল করো। সাবজেক্টের পর পার্সন নাম্বার অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, এরপরে বা রবের সাথে আইএনজি যোগ হয়। বা রবের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। একটু খেয়াল করো, এই স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ অথবা না, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ হ্যাভ বিন অথবা কি হ্যাজ যে বিন। কোনো একটা। সাবজেক্ট অনুযায়ী, এটা সাবজেক্ট অনুযায়ী হবে। তোমরা দুটাই লিখবা অবলিক দিয়ে, এই অবলিক দিয়ে দুটাই লিখবা। এটা ওকে সাবজেক্ট অনুযায়ী হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন স্যার। অথবা হ্যাজ বিন, মূল বারের সাথে আইনজি যোগ। হ্যাঁ,
এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। উপরে লিখছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা লিখছো? জি স্যার। Yes, sir. হ্যাঁ, প্রত্যেকটার হেডলাইনটা লিখবা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে? লিখছি। এরপরে উদাহরণ লিখো, দুইটা উদাহরণ লেখো। এখানে দুইটা কথা বলে রাখি, একটু একটু খেয়াল করো। ফর, হ্যাঁ, দেখো ফর শব্দটা ব্যবহার করা হয় ডিউরেশন অফ টাইমের জন্য। কিসের জন্য? ডিউরেশন অফ টাইমের জন্য বা ব্যাপক সময়ের ব্যাপকতার জন্য, অর্থাৎ ব্যাপক সময়ের জন্য। আর সিন্স শব্দটা ব্যবহার করা হয়, সিন্স শব্দটা ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইমের জন্য। কিসের জন্য? পয়েন্ট অফ টাইমের জন্য, মানে নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে। একটু খেয়াল করো, আমি আগে প্রথমে ফর এর ব্যবহারটা দেখাচ্ছি। আই হ্যাভ বিন, দেখো আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবত পড়তেছি। লেখো, ওই বাক্যটা লিখো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours. তো আমি 2 ঘন্টা ধরে পড়ছি, অথবা আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। এখানে একটু খেয়াল করো তো, কাজটা আগে শেষ শুরু হয়েছে না? 2 ঘন্টা আগে শুরু হয়েছে না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. কিন্তু এখনো চলছে, এখনো চলছে। চলছে। এই জন্য বলা হয়েছে যে সংজ্ঞায়, ডেফিনিশনে বলা হয়েছে কোনো কাজ পূর্বে শুরু হবে, বর্তমানও চলবে, বর্তমানেও চলবে। তুমি যদি, হ্যাঁ, যেমন আমরা ক্লাস করতেছি না, আমরা 10:25 থেকে ক্লাস করতেছি। কয়টা থেকে করতেছি? 10:25 থেকে। তাহলে আমাদের ক্লাস শুরু হয়েছে 10:25-এ। আমরা এখনো ক্লাস করতেছি না? Yes, sir. হ্যাঁ, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট Continuous. কন্টিনিউয়াস টেন্স, এভাবে আর কি। তো ফর এর ব্যবহারটা বলছি ব্যাপক সময়ের জন্য। আরেকটা দেখো, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে পড়ে। দেখো, একটা হচ্ছে হ্যাভ বিন, এর সাবজেক্ট যখন হি হলো, এখন হয়ে গেল হ্যাজ বিন, এখন হয়ে গেল কি? হ্যাজ Has বিন। been. তোমরা আরেকটা বাক্য লিখো, দেখো উই হ্যাভ বিন, আরেকটা বাক্য লিখো, উই হ্যাভ বিন লিখতেছ, উই হ্যাভ বিন, ইন। উই হ্যাভ বিন হ্যাঁ স্যার লিখছি। লিখছি। রিডিং, লেখো রিডিং, আইনজি যোগ করো রিড এর সাথে। উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এই বাক্যটা লিখ। হ্যাঁ, এখানে দিবা সিন্স, এখানে ফর দিবা না, এখানে দিবা কি? সিন্স। উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, লেখা হয়েছে? Yes, sir. কি বলছি? উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, ঠিক আছে? Since morning. Yes, sir. এখানে এটা সিন্স এর ব্যবহার দেখিয়েছি। সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইমের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো, সকাল থেকে, সোমবার থেকে, শনিবার থেকে, একদম নির্দিষ্ট একটা টাইম ধরে দিচ্ছে না, সকাল 7টা থেকে 10টা থেকে, তাহলে এগুলা এরকম নির্দিষ্ট টাইম ধরে দিলে আমরা সিন্স ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? সিন্স। হ্যাঁ, ব্যবহার করব। বাকি নিয়ম ঠিক থাকবে, আগের মতোই থাকবে। এখন আমরা যাব ফার্স্ট টেন্সে। এখন আমরা যাব কোথায়? ফার্স্ট টাইম। হ্যাঁ, টেন্সে। এবার দেখো ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝালে আমরা কি দেব? ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছে, এখনো ফল নেই, আর কোনো ফল বিদ্যমান নেই, ঠিক আছে? অতীতকালেই কাজটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছিল। এই ক্ষেত্রে আমরা দেখো স্ট্রাকচারটা একটু দেখো, এটা একটু লেখো। সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট টেন্স বা ফার্স্ট ফর্ম লেখো। গঠন প্রণালী লিখবা যে সাবজেক্ট এর পর ভার্বের ফার্স্ট টেন্স, ভার্বের কি? ফার্স্ট টেন্সের রূপ হয়, অর্থাৎ ফার্স্ট ফর্ম হয় আর কি। এটা বুঝতে পেরেছো? কথাটা বুঝতে পেরেছো? এটা লিখবা, এই লাইনটা শুধু সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট টেন্স এর রূপ হয়, ঠিক আছে? লেখা হয়েছে? না স্যার। না স্যার। তাহলে এটা অতীতকালে কাজটি শেষ হয়েছিল, এরূপ বুঝালে আমরা ফার্স্ট ইনডিফিনিট বলবো।
ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার লেখা হয়েছে, একটা উদাহরণ লিখো। যেমন ধরো আমি করেছিলাম, এটা আমি করেছিলাম, প্রেজেন্টে বর্তমানে ছিল আমি করি, আই ডু, আমি যাই, আই গো, এরকম ছিল। এখানে হবে যে কি আই ডিড, ডু থেকে ডিড হবে, ডু এর ফার্স্ট ফর্ম হবে ডিড, তাহলে এখানে হবে কি আই ডিড, কি হবে এটা আই আই ডিড। আরেকটা বাক্য লিখো, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, এখানে গো হবে না, আই গো টু মার্কেট তো হচ্ছে যে আমি মার্কেটে যাই, আই গো টু স্কুল হচ্ছে আমি স্কুলে যাই, এখানে হবে যে আই ওয়েন্ট টু মার্কেট, কি হবে এটা আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, বুঝতে পেরেছ? আই ওয়েন্ট টু মার্কেট অর্থ কি বলছি, আমি বাজারে গিয়েছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা সবাই? Yes, sir. জি স্যার। একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো স্ট্রাকচার, তবে এটা হচ্ছে অতীতকালের সাথে সম্পর্কিত, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল, এরূপ বুঝালে এর কালকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ অতীতকালে কি হয়েছিল, কাজটি চলছিল, অতীতকালে কাজটি চলছিল অথবা হচ্ছিল, এরূপ বুঝালে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, এরূপ বুঝালে কি হবে ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস হবে। দেখো একটু স্ট্রাকচারটা একটু দেখো, এখানে দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ওখানে প্রেজেন্ট ফর্মে ছিল যে কি প্রেজেন্ট টেন্সে ছিল যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এখানে এম ইজ আর, এখানে হবে যে ওয়াজ ওয়ার, এখানে হবে যে কি ওয়াজ ওয়ার, বুঝতে পেরেছো? এটুকুই ডিফারেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব, বুঝতে পেরেছো? এই স্ট্রাকচারটা লিখো সবাই, এটা লেখো, একটা উদাহরণ লিখো, আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং, এই বাক্যটা লিখো, আই ওয়াজ রিডিং, তারপর দেখো ইউ ওয়ার রিডিং, তাহলে আই ওয়াজ রিডিং, ইউ ওয়ার রিডিং, এই দুটো বাক্য লিখো, লেখা হয়েছে? স্যার। আমি পড়তেছিলাম, তুমি পড়তেছিলে, এরকম। হ্যাঁ, এরপরটা লিখে ফেলো, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, লিখে ফেলো, সমস্যা নেই। এবার দেখো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, একটু পরে সময় শেষ হবে, তাই আমরা নেক্সট যে অংশটা আছে টেন্সের, সেটা পরবর্তী ক্লাসে করব, ঠিক আছে? আর কিছু আরো 6টা, আমরা আজকে 6টা ফর্ম পড়ছি, আমরা কয়টা ফর্ম পড়ছি? 6টা ফর্ম, আরো 6টা ফর্ম, আরো 6টা ফর্ম আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব, ঠিক আছে? এবার সবাই ক্যামেরা অন করো, ইসলামের রেজাল্ট কখন দিবে? এটা স্কুল থেকে দেবে, আমাদের এখন সবগুলা পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে স্কুল থেকে তোমাদের ক্লাসগুলো পরীক্ষাগুলোর রেজাল্ট পাবলিশ করবে। বুঝি নাই? সরি, আবার একটু বলো, বুঝি নাই আমি। হ্যালো হ্যাঁ, বলো। স্যার, আপনার জায়গায় না সবগুলো দিছে? সরি, আমি বুঝতেছি না, আবার বলো। সবগুলো রেজাল্ট বলছে? না, একসাথে দিবে, সবগুলো একসাথে দিবে। স্যার, আমার এখানে তো সবগুলো চলে আসছে রেজাল্ট। স্যার আমারও শোনো, এটা হয়তো জানি না, হয়তো তাহলে পাবলিশ করছে, এরকম হতে পারে, স্যাররা ইন্ডিভিজুয়ালি পাবলিশ করছে, তবে এটা তো পাবলিশ একসাথে করে বলছিল। আর যাই হোক, এটা অফিস থেকে জেনে নিতে পারো। আমি না রেজাল্ট পাবলিশ হয়নি আমার। পাবলিশ না, এটা হচ্ছে পরীক্ষা দিবা, যে তোমরা পরীক্ষা দেওয়ার পরে, আচ্ছা দেখবো, চেক করব, আমি চেক করব, ঠিক আছে? এখন নিয়মিত একটু ক্লাস করবে সবাই, কেমন?
বুঝি নাই নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করবে কেমন স্যার আমি 25 ওকে স্যার তো আজকে এটুকু আমরা আমাদের টেন্সের বাকি অংশ পরবর্তী ক্লাসে পড়ব আজকে এটুকুই সো ডিয়ার স্টুডেন্টস দ্যাটস অল ফর টুডে স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ Sir, Allah. স্যার আসসালামু উইশ আলাইকুম ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম